অনেক সময় চোখে দেখা জিনিসও আমাদেরকে ধোঁকা দিতে পারে। আমার ঘর থেকে একদম সোজা দেখা যায় ছেলেটির ঘর। সারাদিনই কি যেন করে, কানে একটা হেডফোন, সামনে ল্যাপটপ, সাথে ধোয়া ওটা এক কাপ। সেই কাপে কফিও থাকতে পারে, আবার চাও। 6 থেকে 7 মাস হবে ময়মনসিংহে এসেছি। ঘর থেকে বেরোতে বেশি পছন্দ করি না, কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। সবার সাথে সহজে মিশতে পারি না, সবকিছুতে আনিজি লাগে। তবে এই ছেলেটাকে শুরু থেকে মনোযোগ সহকারে দেখছি, বেশ ভালো লাগে ওনাকে দেখতে। আমার রুমমেট তমা একদিন বিষয়টা খেয়াল করে আমাকে বেশ খেপায়। আমি শুধু ঠোঁট কামড়ে হেসে যাচ্ছিলাম, বিষয়টা বেশ অস্বস্তিকর ছিল। আমি কিন্তু এই ঘরটার দিকে তাকানো বন্ধ করতাম না। আমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল ওই জানালার খোঁজ খবর নেওয়া। তমা খুব ভালো মেয়ে, সেদিন আমার অস্বস্তি বুঝতে পেরে আমাকে আর ঘাটায়নি। কিন্তু খেয়াল করতাম মাঝে মাঝে সেও উকি দিত সেই ঘরটায়। আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দিইনি। তমা প্র্যাকটিসিং মুসলিম, বেশ কঠোর ধার্মিক স্বভাবের। দুষ্টুমিগুলি যেমন লিমিট রেখে করে, নিজেকে সব দিক থেকে সেফ রাখার চেষ্টা করে। কোনো ছেলের প্রতি এভাবে আকৃষ্ট হওয়ার মেয়ে সে না, এতদিনে এতটুকু ভালো বুঝেছি আমি। একদিন রাতের বেলায় প্রচণ্ড গরম লাগছিল। আমার রুমে শুধু তমা আর আমিই থাকতাম। গরমে দুজনে হাঁসফাঁস করছিলাম। আমার বেড সাইডে জানালাটা খুলে তাকালাম সেই ঘরটার দিকে। এখনো ছেলেটা কি যেন করছে ল্যাপটপে। পাশ থেকে তমা বলে ওঠে, অনামিকা তুমি কি দেখো এখানে? আমি চমকে উঠলাম। চশমা চোখে দিয়েও আমি কম দেখে জানি, কিন্তু তোমার চোখ তো একদম পরিষ্কার। আমি ছোট্ট করে জবাব দিলাম, কেন? না মানে আমি প্রথমে ভাবতাম হয়তো কাউকে পছন্দ করছো, এই জন্য জানলা দিয়ে তাকিয়ে থাকো, কিন্তু এখানে তো কেউই নেই। কপাল আপনা আপনি কুঁচকে উঠলো আমার। হঠাৎ করে এই বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছিল না, তাই প্রসঙ্গ পাল্টাতে চা বানিয়ে আনার বাহানা দিয়ে রান্নাঘরে চলে যাই। সেদিনের পর তমা রোজ আমাকে দোয়া পড়ে রুকায়া করে দিত। সে আমাকে শিখাতো, জানাতো ইসলাম সম্পর্কে। আমারও বেশ ভালো লাগতো জানতে। একদিন তোমার মামা অসুস্থ হয়ে জরুরি তাকে বাসায় যেতে হয়। রুমে তখন আমি একা। এমনি তো আমি ভয়ের কম পাই, মাঝে মাঝে বেশ অনেকদিন আমি ছেলেটিকে দেখতে পাইনি। এই বিষয়টা আমি তেমন গুরুত্ব দেইনি। ভেবেছিলাম হয়তো কোথাও গেছে বেড়াতে, অথবা যাই হোক, আবেগকে প্রশ্রয় দেওয়ার মেয়ে আমি না। পুরো ঘরটা কেমন নীরবতা থমথম করছে। ঘড়ির কাঁটাগুলো রাত 12টা 30 ছুঁয়েছে। বায়োলজি প্র্যাকটিক্যাল করতে করতে সময় কখন পেরিয়ে গেছে খেয়ালই করিনি। লোডশেডিং হতে এবার হুঁশ ফিরে এলো। গরম লাগার কারণে এবার জানালাটা খুলে দিই। অভ্যাস মতো আজও সামনের ঘরটার দিকে তাকাই। দেখলাম আজ ছেলেটা একদম জানালার কাছে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সেজন্য জানতো আমি জানালা খুলবো, আমার অপেক্ষাতে ছিল। তবে খেয়াল করলাম বেশ স্নিগ্ধতার চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, অনেকটা লম্বা হবে। আজ এত মাস পর প্রথম ছেলেটার চেহারা দেখলাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, হঠাৎ দেখি ছেলেটা নেই। চোখে থেকে চশমা খুলে মুছে আবার চোখে লাগালাম, কিন্তু তখনও দেখতে পাচ্ছি না। এই প্রথম বিষয়টা খুব অদ্ভুত লাগলো। এইমাত্র এখানে ছিল, গেল কই? মুখ দিয়ে চ আওয়াজ করতে ঘাড়ে কারো স্পর্শ টের পেলাম। এই ঘরে আমি ব্যতীত কেউ নেই। আমি নতুন নতুন 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি, কিন্তু রোকায়া পারি না। হঠাৎ করেই খুব ভয় লাগা শুরু করলো। পাশের রুমে ফাইজা আপু ছিল। পিছনে না ফিরেই তাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না আমার। হঠাৎই ঘাড়ে থাকা ঠান্ডা হাতের স্পর্শ আমার গলা জড়িয়ে ধরে। কানে আসে ভরাট এক কণ্ঠস্বর, অনামিকা তুমি ভীষণ সুন্দর, তোমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটাও কি সুন্দর, নরম সতেজ। আচমকে এমন কথা শুনে আমার গলা ঠোঁট সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি একটা শব্দ উচ্চারণ করতে পারছিলাম না। গলায় রাখা হাতটা ধরে পিছনে তাকাতে আরো এক দফা আটকে উঠি। এই তো সেই ছেলেটা যে জানালায় ছিল এতক্ষণ। খেয়াল করলাম সে আমার হাতের আঙ্গুলগুলো তার হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করছে। কনিষ্ঠ আঙ্গুল গিয়ে সেটা তার মুখে নিয়ে যাচ্ছে। চিৎকার করে মাটিতে পড়ে যায়, অবশ্যই আসে শরীর। আমার সামনে সে চিবিয়ে চিবিয়ে আমার আঙ্গুলটা খাচ্ছে। যন্ত্রণায় আমি চিৎকার করছি, অথচ কেউ আসছে না। হঠাৎ দেখলাম ছেলেটা এক ভয়ঙ্কর আকৃতিতে পরিবর্তন হয়ে গেছে। এরপর দিন নিজেকে হাসপাতাল পাই। জ্ঞান ফিরতে আগে আমার আঙ্গুলের দিকে তাকাই। কনিষ্ঠ আঙ্গুলটি নেই আমার হাতে। তমায় এসে জড়িয়ে ধরে আমাকে। তুমি এক ভয়ানক জিনের কবলে পড়েছো, ভয় পেও না, তোমার রুকায় করানোর ব্যবস্থা করছি। তুমি যখন সব সময় ওই দিকে তাকিয়ে থাকতে, তখন আমি খোঁজ নিয়েছিলাম। সেই বাসায় কয়েকটা দুষ্ট ছেলে মেয়ে থাকতো, ওরা রিচুয়াল করতো, আরো অনেক ভয়ানক কাজ করতো। সেদিনই আমি এই বিষয়ে জানলাম, তবে তোমাকে জানাইনি। জানলে তুমি ভয় পাবে এই ভেবে জানাইনি। যেদিন ভাবলাম জানাবো, সেদিন আমার বাসায় যেতে হলো। পাশের রুমের আপুকে কল দিয়ে তোমার রুমে যেতে বলার পরে শুনি তোমার এই অবস্থা। আল্লাহ হেফাজত করেছেন তোমাকে, আলহামদুলিল্লাহ। আমি মুচকি এসে জিজ্ঞেস করলাম, তুমি কখন এসেছো? সে বলল তখনই নাকি তার আব্বু আর বড় ভাইয়ের সঙ্গে নিয়ে বের হয়েছিল। কৃতজ্ঞতার মাথা নুয়ে আসছিল আমার। এরপর বেশ অনেকবার ওই ছেলেরূপী জিনটিকে আমি দেখেছি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারেনি।